আচ্ছা, বাংলাদেশের এই যে একটা অসাধারণ অর্থনৈতিক সাফল্য, এর পেছনে আসলে কোন শক্তিশালী আইডিয়াগুলো কাজ করছে? চলেন, আজকের এই আলোচনায় আমরা সেই মূল চালিকা শক্তিগুলোই একটু খুঁজে বের করার চেষ্টা করি। প্রশ্নটা কিন্তু আসলেই অনেক বড়, তাই না? যে একটা দেশ একসময় এত প্রতিকূলতার মধ্যে ছিল, সেই দেশটা আজ কিভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধির একটা উদাহরণ হয়ে উঠল? না, এর পেছনে কোনো জাদু নেই, আছে কিছু খুবই গোছানো অর্থনৈতিক কৌশলের প্রয়োগ। হ্যাঁ, এই যে সাফল্যের গল্পটা, এর পেছনে কিন্তু কোনো একটা ম্যাজিক নেই, আছে কয়েকটা খুবই পাওয়ারফুল অর্থনৈতিক আইডিয়া। আর মজার বিষয়টা কি জানেন, এই আইডিয়াগুলো কিন্তু আলাদা আলাদা না, বরং একটা পাজলের টুকরোর মতো একটা আরেকটার সাথে জুড়ে গিয়ে বাংলাদেশের উন্নয়নের পুরো ছবিটা তৈরি করেছে। তো চলুন, এই পাজলের প্রথম টুকরোটা দিয়েই শুরু করা যাক, আর সেটা হলো সরকারি বিনিয়োগ। এখন কথা হচ্ছে, সরকারের খরচ কিভাবে একটা দেশের অর্থনীতির চাকাকে সচল করে তোলে। দেখুন, এর মূল কথাটা কিন্তু খুবই সহজ। ধরুন, কোনো কারণে বাজারে মন্দা চলছে, মানুষজন খরচ কমিয়ে দিয়েছে, তখন তো অর্থনীতি একরকম থেমেই যায়, তাই না? ঠিক সেই সময়ে সরকার এগিয়ে আসে। সরকার যখন রাস্তা, ব্রিজ, এই ধরনের বড় বড় প্রকল্পের টাকা ঢালে, তখন বাজারে টাকার একটা ফ্লো তৈরি হয়, আর অর্থনীতির চাকাটাও আবার ঘুরতে শুরু করে। এই আইডিয়ার বাস্তব উদাহরণ দেখতে কিন্তু আমাদের খুব বেশি দূরে তাকাতে হবে না। আচ্ছা, আমাদের পদ্মা সেতু বা মেট্রো রেলের কথা একবার ভাবুন তো। এই যে এত বড় বড় প্রজেক্ট, সরকার এখানে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। এতে কি হয়েছে? শুধু যে দারুণ যোগাযোগ ব্যবস্থা তৈরি হয়েছে তাই না, হাজার হাজার মানুষের কাজ জুটেছে। আর এই মানুষগুলো যখন তাদের বেতন বাজারে খরচ করছে, তখন সেই টাকাটা কিন্তু একজন দোকানদারের হাতে যাচ্ছে, একজন কৃষকের হাতে যাচ্ছে। মানে পুরো ব্যাপারটা একটা চেইনের মতো কাজ করে। আর এই যে চেনের মতো ব্যাপারটা, অর্থনীতির ভাষায় একেই বলা হয় মাল্টিপ্লায়ার ইফেক্ট বা গুণক প্রভাব। মানে বিষয়টা এমন যে সরকারের খরচ করা ১ টাকা অর্থনীতিতে শুধু ১ টাকাই থাকে না, এটা যত হাত বদল হয় এর ভ্যালু ততই বাড়তে থাকে, একেবারে একের ভেতর অনেক। চলুন, একটা খুব সহজ উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। ধরুন, সরকার একটা গ্রামে নতুন রাস্তা বানালো। এখন কি হলো? গ্রামের একজন কৃষক খুব সহজে তার সবজি শহরে নিয়ে বিক্রি করতে পারলেন, লাভও হলো বেশি। এই বাড়তি লাভের টাকা দিয়ে তিনি গ্রামে একটা ছোট দোকান দিলেন, আর সেই দোকানে আর একজনের কাজের সুযোগ হলো। দেখেছেন সরকারের একটা মাত্র বিনিয়োগ কিভাবে ধাপে ধাপে কতগুলো মানুষের আয় আর কাজের সুযোগ তৈরি করে দিল? এটাই হলো মাল্টিপ্লায়ার ইফেক্টের আসল পাওয়ার। আচ্ছা, সরকারি বিনিয়োগ তো দেশের ভেতরের অর্থনীতিকে চাঙা করল, কিন্তু একটা দেশের উন্নয়নের জন্য দেশের বাইরে থেকেও তো টাকা আসা দরকার, তাই না? তো চলুন এবার দেখি সেই কৌশলটা কিভাবে কাজ করেছে। এই আইডিয়াটাও কিন্তু বেশ সোজাসাপটা। একটা দেশ যদি শুধু নিজের দেশের মানুষের কাছে জিনিসপত্র বিক্রি করে, তাহলে তার পক্ষে খুব দ্রুত বড় হওয়াটা কঠিন। আসল গ্রোথটা তখনই আসে যখন একটা দেশ তার তৈরি পণ্য বিদেশে, মানে বিশ্ব বাজারে বিক্রি করা শুরু করে। কারণ এতে দেশে প্রচুর পরিমাণে বিদেশি মুদ্রা আসে, আর এটাই অর্থনীতির গতিকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। আর এই আইডিয়ার সবচেয়ে বড় আর সফল উদাহরণ কোনটা বলুন তো? অবশ্যই আমাদের পোশাক শিল্প বা আরএমজি সেক্টর। ভাবুন একবার, সারা দুনিয়ায় পোশাক বিক্রি করে আমরা বিলিয়ন বিলিয়ন ডলার আয় করছি, আর এর ফলে কি হয়েছে? দেশের লাখ লাখ মানুষের কাজের সুযোগ তৈরি হয়েছে, বিশেষ করে নারীদের। আর এই যে ডলার আমরা আয় করি, এই টাকা দিয়ে কিন্তু দেশের জন্য জরুরি তেল, গ্যাস বা আধুনিক প্রযুক্তি আমরা কিনে আনি। বেশ, দেশের অর্থনীতি তো বড় হচ্ছে, কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, এই যে এত প্রবৃদ্ধি, এর সুফলটা যদি শুধু কিছু মানুষের কাছেই থেকে যায়, সবার কাছে না পৌঁছায়, তাহলে কি সেই উন্নয়নের কোনো মানে থাকে? আমাদের পরের আলোচনাটা ঠিক এই বিষয়টা নিয়েই। একেই বলা হয় ইনক্লুসিভ গ্রোথ বা অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি। সোজা কথায়, এটা এমন একটা উন্নয়ন মডেল যেখানে সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া মানুষটাও যেন এই অর্থনৈতিক অগ্রযাত্রার একটা অংশ হতে পারে। মানে উন্নয়নটা শুধু দেশের জিডিপি বাড়ানোর খেলা নয়, বরং দেশের প্রত্যেকটা মানুষের জীবনযাত্রার মান উন্নত করা। বাংলাদেশে এই মডেলটা কিভাবে কাজ করছে তার কিছু অসাধারণ উদাহরণ তো আমাদের চোখের সামনেই আছে। এই যে ধরুন, বিকাশ বা নগদের মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলো, কিংবা বিভিন্ন এনজিওর মাইক্রোক্রেডিট প্রোগ্রাম,
ভাবুন তো, এই সেবাগুলোর জন্যেই কিন্তু আজ গ্রামের একজন নারীও ঘরে বসে নিজের ছোট্ট একটা ব্যবসা শুরু করার সাহস পাচ্ছেন, সহজে টাকা পাঠাতে পারছেন আর দেশের মূল অর্থনীতির সাথে সরাসরি যুক্ত হচ্ছেন। আর এটাই কিন্তু বাংলাদেশের দারিদ্র্য কমানোর গল্পের অন্যতম প্রধান একটা চাবিকাঠি। আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর শেষ যে আইডিয়াটা নিয়ে কথা বলবো সেটা হয়তো সবচেয়ে জরুরি। এটা হলো মানুষকেন্দ্রিক উন্নয়ন। কারণ দিন শেষে উন্নয়ন মানে কিন্তু শুধু টাকা পয়সা না, এর চেয়েও অনেক বড় কিছু। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের একটা দারুণ তত্ত্ব আছে, ক্যাপেবিলিটি অ্যাপ্রোচ। এই তত্ত্বটা বলে আসল উন্নয়ন মানে হলো মানুষের সক্ষমতা তৈরি করা। ব্যাপারটা কি? ধরুন আপনার আয় বাড়ল, কিন্তু সেই টাকাটা ঠিকভাবে ব্যবহার করার মতো শিক্ষা বা স্বাস্থ্য আপনার নেই, তাহলে কি লাভ হলো? আসল উন্নয়ন তো তখনই হয় যখন একজন মানুষের নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নেওয়ার এবং সেই অনুযায়ী কাজ করার স্বাধীনতা থাকে। আর বাংলাদেশ কিন্তু এই আইডিয়াটাকেই বাস্তবে কাজে লাগিয়েছে। কিভাবে? নারী শিক্ষার উপর জোর দিয়ে, টিকাদান কর্মসূচির মতো বিষয় বিনিয়োগ করে, বিশুদ্ধ পানির ব্যবস্থা করে, আর এসব সামাজিক দিকে মনোযোগ দেওয়ার ফলেই কিন্তু আজ আমরা অনেক প্রতিবেশী দেশের চেয়েও এগিয়ে। কারণটা খুব পরিষ্কার। একজন শিক্ষিত আর সুস্থ নারী যখন কর্মক্ষেত্রে ঢোকেন, তখন তিনি শুধু নিজের জীবনই বদলান না, পুরো দেশের অর্থনীতিতে অবদান রাখেন। আর এটাই হলো লম্বা সময়ের জন্য টেকসই উন্নয়নের আসল ভিত্তি। তো আমরা এতক্ষণ ধরে 4টা আলাদা আলাদা কিন্তু শক্তিশালী আইডিয়া নিয়ে কথা বললাম। এখন সময় হয়েছে এই সবগুলোকে একসাথে মিলিয়ে বাংলাদেশের সাফল্যের পুরো ছবিটা একবারে দেখার। দেখুন এই সবকিছু কিভাবে একসাথে কাজ করছে। একদিকে কেইনসিয়ান থিওরি মেনে তৈরি হচ্ছে বড় বড় মেগা প্রজেক্ট, যা দেশের ভেতরে কর্মসংস্থান তৈরি করছে। অন্যদিকে রপ্তানি ভিত্তিক গ্রোথ মডেল কাজে লাগিয়ে গার্মেন্টস বা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে দেশে আসছে ডলার। আবার ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ থেকে উপবৃত্তি বা বিনামূল্যে বই দিয়ে তৈরি করা হচ্ছে একটা শিক্ষিত প্রজন্ম। আর সবশেষে ইনক্লুসিভ গ্রোথ নিশ্চিত করছে যে ডিজিটাল বাংলাদেশ বা সামাজিক সুরক্ষা কর্মসূচির মাধ্যমে উন্নয়নের ছোঁয়াটা একদম তৃণমূল পর্যায়ের মানুষের কাছেও পৌঁছচ্ছে। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা কি? গুরুত্বপূর্ণ কথাটা হলো এই আইডিয়াগুলোর কোনোটা কিন্তু একা একা ম্যাজিক দেখায়নি, বরং এই সবগুলোর সমন্বিত একটা প্রয়োগই হলো বাংলাদেশের অর্থনৈতিক উত্থানের মূল রহস্য। মানে একটা শক্তিশালী অর্থনৈতিক, একটা রপ্তানিমুখী শিল্প, সবার জন্য আর্থিক ব্যবস্থা আর একটা শিক্ষিত ও সুস্থ প্রজন্ম। এই সব কিছু মিলেই কিন্তু আজকের বাংলাদেশ। তাই একদম শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। একটু ভাবুন তো, উন্নয়নের আসল ভিত্তিটা কি? শুধুই টাকা পয়সা? নাকি সেই টাকাকে কাজে লাগানোর মতো মানুষের শিক্ষা, স্বাস্থ্য আর স্বাধীনতা, অর্থাৎ মানসিক সক্ষমতা? এই প্রশ্নটা হয়তো আমাদের সবাইকে উন্নয়নের আসল অর্থটা নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করবে।